আমরা এখন এই মেসেজ দিতে চাই, ইলেকশন শেষ, সরকারও গঠন হয়ে গেছে, কিন্তু 20 বক্সনগর সহ সোনামুড়া সাব ডিভিশন সহ সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে লুটতরাজ, চাঁদাবাজ, জনগণের উপর অত্যাচার, বাড়িঘর পুরানো, মানুষকে তার গণতান্ত্রিক অধিকার থেকে দূরে সরে যাওয়ার জন্য যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, সেই বিষয়ে দু চার শব্দ বলবার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আপনাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যেমনটা আপনাকে বললাম, 2023 বিধানসভা নির্বাচনের পর থেকে বক্সনগর তথা সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্তে বিরোধী দলের কর্মীদের উপর হামলা, চাঁদাবাজ, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, এটাকে আমরা তীব্র নিন্দা জানাই। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন তাদের বিরুদ্ধে অবিলম্বে যাতে পদক্ষেপ নেয়, কারণ যেটা আমরা বিগত দিনেও দেখেছি, 25 বছরের বাম আমলেও দেখেছি, সেই বাম আমলের রেডিমেড গুন্ডা বাহিনীদেরকে বর্তমানে বিজেপি তাদেরকে খুব সহজেই ব্যবহার করতে সক্ষম হয়েছে। তো এই চিরাচরিত যে প্রথা, সেই প্রথাকে আমি ত্রিপুরামাতার মুখপাত্র হিসাবে সেটাকে নিন্দা জানাই। আর এই যে নিন্দনীয় কাজ, সেটা যাতে তাড়াতাড়ি বন্ধ হয়, সেই বিষয়ে আমি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক সাহাজিকে আমি দৃষ্টি আকর্ষণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। 2018 সালেও যে নির্বাচন হয়েছিল, সেখানেও দেখা গেছে সেম একই কায়দায় যেটা 2018-তে হয়েছে, সেম 2023 নির্বাচনের পরও তাই ঘটেছে। আমরা এই সমস্ত যে অমানবিক কাজ, যেটা রাজনীতির মধ্যে গণতন্ত্র বলতেও একটা শব্দ আছে, তো আমরা চাই যত বিরোধী দল, সেটা হোক সিপিএম, হোক কংগ্রেস, হোক তৃণমূল, হোক ত্রিপুরামাতা, আপনার পার্টি আপনার কাছে, আপনার সিম্বল আপনার কাছে, আপনি আপনার পার্টি করেন, তবে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, আম জনমানুষের স্বার্থে আমরা সবাই এক হয়ে এক মঞ্চে, এক প্ল্যাটফর্মে বিরোধীদেরকে আমরা গণতান্ত্রিকভাবে তাদেরকে আমরা যাতে সঠিক জবাব দিতে পারি, সেই দিশাতে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আর এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, ধনপুর আমাদের কেন্দ্রে এখন উপনির্বাচন হবে। এই উপনির্বাচনের জন্য আমরা প্রিপারেশন নিতে হবে। আমার কাছে এতটুকু খবর আছে, ধনপুর নির্বাচনে 1:1 ফাইট হবে। এটা হাই লেভেল চিন্তা করবে কি ওইখানে ত্রিপুরামাতার ক্যান্ডিডেট হবে কিনা অন্য কোনো দল ক্যান্ডিডেট হবে, তবে লড়াইটা হবে 1:1, সেটা বিজেপির বিরুদ্ধে লড়াই হবে। আমার কাছে এতটুকু খবর আছে, বাকিটা হাই লেভেলের ব্যাপার। কিন্তু বিরোধীরা তো বলছে বিজেপির বিটিময় কাজ করছেন আপনারা। দেখুন, বিরোধী বলতে ত্রিপুরামাতাই ত্রিপুরা রাজ্যে বিরোধী। ত্রিপুরা রাজ্যের মধ্যে একমাত্র বিরোধী দল ত্রিপুরামাতা, তো আর কোথায় থেকে বিরোধী আসলো? অন্য যারা আছে প্রত্যেকের গণতান্ত্রিক অভিব্যক্তির আজাদী, সে কাকে কি চোখে দেখে সেটা তাদের ব্যাপার। তবে ত্রিপুরামাতা এখানে অত্যন্ত মজবুতির সঙ্গে বিজেপির বিরোধিতা যে ডিউটি, সেটা পালন করে আসছে। ধনপুরে যদি ত্রিপুরামাতা না থাকে, তাহলে বিজেপির সঙ্গে কে ফাইট করবে? বিরোধী তো আপনারা। এটা হাই লেভেল বসে চিন্তাধারা করবে, যেমন বিজেপির অপোজিশনে প্রধান বিরোধী দল ত্রিপুরামাতা, সিপিআইএম, কংগ্রেস, তৃণমূলও আছে। এটা হাই লেভেল বসে যে ডিসিশন নেবে, সেই ডিসিশন আমরা মেনে নিতে পারি। হাই লেভেল বলতে কি, সব রাজনৈতিক দল একত্রিত হবে? হাই লেভেল আমাদের মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য, তার সঙ্গে সিপিএম এর যারা বড় বড় নেতা আছে, কংগ্রেসের যারা বড় বড় নেতা আছে, এমনকি তৃণমূলের যারা বড় বড় নেতা আছে, সবাই একসঙ্গে বসে যে ডিসিশন আসবে সেটা হবে। তাহলে ধনপুরের ক্ষেত্রে আপনি বলছেন যে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে প্রার্থী নির্বাচন করা হবে 100%। সেখানে 1:1 লড়াই 1:1 লড়াই। এবার সেটা সিপিএম থেকেও হোক, কংগ্রেস থেকেও হোক, এটা চিন্তা করবে দল, সংগঠন, সমস্ত দল বসে চিন্তা করবে। লড়াইটা হবে বিজেপির বিরুদ্ধে। এটা কি ত্রিপুরামাতার এখন নতুন ট্রেডিশন, নাকি গত বিধানসভা নির্বাচনে আমরা ত্রিপুরামাতার ভূমিকা যা দেখলাম আর এখন আপনি যা বলছেন, এই দুইটার মধ্যে যে বিশাল ফারাক, এটার কারণটা? গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরামাতা
যে তার প্রিন্সিপাল, তার যে ডিমান্ড, সেই ডিমান্ডের উপরে দাঁড়িয়ে সবাইকে বলা হয়েছিল, সেটা কংগ্রেস হোক, সিপিআইএম হোক, সবাই আমরা এক মঞ্চে আসি, আমাদেরকেও মানুন, আপনাদের কন্ডিশনও মানুন। সেই জায়গাতে দাঁড়িয়ে সেখানে কথা সেরকম ভাবে সেটিং হয়নি। তার জন্য তিপ্রামাত্রা স্ট্যান্ড নিয়ে লড়াই করেছে, সিপিএম কংগ্রেস জোট হয়ে লড়াই করেছে। এখন আবারও তিপ্রামাত্রার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য উনি বলেছেন যে আমরা আগামীতে বিজেপির বিরুদ্ধে লড়াই করব। আর যেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই মহারাজা অনেক আগে থেকে করে আসছেন, কংগ্রেস থেকেও উনি বিরোধী দলের ভূমিকা পালন করেছেন, কংগ্রেস দল ত্যাগ করেছেন, অন্য দল গ্রহণ করেননি, উনি দল বানিয়েছেন তিপ্রামাত্রা। তো সুতরাং উনি ওনার যে মুখ্য ভূমিকা সেটা পালন করছেন। জনপুরের লড়াইটা কি সরাসরি 1:1 আপনার কি ধারণা বিজেপির সাথে, যেখানে শাসক দল? যেখানে শাসক দল, বর্তমানে শাসক দল তো ঠিক আছে, 31টি এমএলএ নিয়ে বিজেপি সরকার বর্তমানে সরকারে আছে, আর একজন আইপিএফটির এমএলএ। তো গণতন্ত্রের শেষ বলতে কোনো কথা নেই। এখানে 31 জন এমএলএ কুছ ভি হো সকতা है, একটা কথা আছে যে 31 জন এমএলএ, এখানে মজবুত সরকার নেই, এখানে মজবুত সরকার বিজেপির নেই ত্রিপুরাতে। বিরোধীদের আজকের ডেটে যদি সব এক হয়ে যায় 27 জন এমএলএ আছে। এর মধ্যে তো অনেক এমএলএ তো তিপ্রামাত্রার সুপ্রিমোর সঙ্গে যোগাযোগ রাখছে। তো কুছ ভি হতে পারে, যে কোনো ঘটনা ঘটতে পারে, সরকার ভেঙেও তো যেতে পারে। বিজেপির মুখপাত্র যিনি উনিও দাবি করেছেন যে তিপ্রামাথার অনেকজন বিজেপির সাথে যোগাযোগ করছেন। ঠিক আছে, ওনার ব্যক্তিগত এটা ওপিনিয়ন, আমি আমার ওপিনিয়ন রাখছি। গত বিধানসভা নির্বাচনে একটা জিনিস দেখলাম যে সাতরুমে জিতেন চৌধুরীর বিরুদ্ধে তিপ্রামাথা ক্যান্ডিডেট দেয়নি। তার অর্থ কি যে তিপ্রামাথা ডবল স্ট্যান্ডিং পজিশন নেওয়া, উভয় দিকে হাত রাখা, সরকার এবং বিরোধী উভয়ের সাথে মিলেমিশে হাত রাখা। বর্তমানে তিপ্রামাথা বিরোধী আসনে আছে। জিতেন চৌধুরী, ওনার সঙ্গে মহারাজার কি কথা হয়েছে না হয়েছে ওইটার জবাব আমি দেব না, এটার জবাব মহারাজা প্রদ্যুৎ মাণিক্য দেবেন। তার মানে কি একটা গোপন যোগাযোগ ছিল? কি যোগাযোগ ছিল আমি তো আমার জায়গাতে থেকে কথা বলবো। মহারাজার সঙ্গে জিতেন্দ্র চৌধুরীর কথা হয়, মানিক সরকারের কথা হয়, এমনকি ডক্টর মানিক সাহার কথা হয়, বিপ্লব দেব সাহেবের কথা হয়। ওই কথা তো আর উনি আমাকে সব বলে দেবেন না। আমি একটা পার্টির ছোট কার্যকর্তা, একজন পার্টির একজন ওয়ারিয়র, তো সেটা হাই লেভেলের ব্যাপার, ওনারা এটার জবাব দেবেন। আপনি বললেন যে 1:1 ক্যান্ডিডেট হবে ধনপুরে, কিসের ভিত্তিতে কথাটা বললেন? মানে এটার যুক্তি এবং এটার মানে ফাউন্ডেশনটা কি, এই কথাটা বললেন? এইটার ফাউন্ডেশন একটাই, যখন দেখা যায় জনগণের আওয়াজ, এই জনগণের আওয়াজের উপরে ডিপেন্ড করে রাজনৈতিক নেতা যদি সেই ভাষায় কথা না বলে তাহলে জনগণের কল্যাণ এখানে হবে না। ত্রিপুরা রাজ্যে আজকে জনগণের আওয়াজ কি বলছে যে আমরা এনিহাও যেভাবেই হোক বর্তমানে বিজেপি সরকারের যে নির্মম অত্যাচার, অগণতান্ত্রিক ব্যবস্থা, অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের উপর অত্যাচার, সেটার নিরিখে জনগণের সেন্টিমেন্টকে মাথায় রেখে এখন আমরা বলছি যে জনগণ সর্বোপরি। তো সেটা জনগণের আওয়াজ, কোনো লিডার বা কোনো ব্যক্তি কেন্দ্রিক আওয়াজ নয়। 2018 এবং 2023-এর পরে ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস হয়েছে, বিজেপি সরকার আছে, সন্ত্রাস করেছে, বহু মামলা মোকদ্দমা এসে হয়েছে, এখনো চলছে। ভালো কথা, দুর্ভাগ্যের বিষয়। আমি বলবো যে 2018-র আগে কি এই ধরনের ঘটনা ঘটেছিল? এই সম্পর্কে কি রিফ্লেকশন? আমি একটা কথা বলবো, আমি একজন তিপ্রামাথার সিপাহী। আমি সেটা বলবো, সেটা হোক রাম আমল বা হোক বাম আমল, দোকানের মধ্যে সাইনবোর্ডের বদল হয়েছে। আমি আগে এটা কাভার দিয়েছি যে সিপিএম 25 বছর শাসনকালে একটা বিশেষ অংশের লোককে প্রায়োরিটি দেওয়ার কারণে ওই অংশটা সবসময় মানুষের উপরে নির্মম দাদাগিরি, অত্যাচার এগুলি করত। সেই টিমটা এখন বিজেপির দলে আছে। তো সুতরাং আমি এটা বলবো না যে সিপিএম আমলে খুব শান্ত শৃঙ্খল ছিল, মানুষ ওই সময় গণতন্ত্র হনন হয়েছিল। তো কাজেই এখন জনগণের সেন্টিমেন্ট যে দেখা গেছে খাল কেটে কুমির আনা, দেখা গেল যে কোনো কিছুই এখন জনগণ চায় যে কিভাবে বিজেপিকে দুর্বল করা যায়, কিভাবে বিজেপিকে পরাস্ত করা যায়। এমনিতেও বিজেপি বর্তমানে রাজ্য সরকারের মধ্যে 31 জন এমএলএ,
31 জন এমএলএ নিয়ে কোনো বাহাদুরের কিছুই নেই। 1988 সালেও তো 31 জন এমএলএ নিয়ে জোট সরকার ছিল এবং সেটা 5 বছর তার কার্যকাল পূরণ করেছিল। তো তার জন্য 1988 সালে এখন আপনি বিজেপিকে দুর্বল বলছেন, আর 88-এর ইতিহাস যদি আমরা টানি, সেটা হচ্ছে ইতিহাসের কথা, তাহলে কিভাবে এখন বলবেন নড়বড়ে বিজেপি? এখন কি বিজেপির কোনো এমএলএ আপনাদের সাথে কথা দিয়েছে যে সে তার দল ত্যাগ করবে? দেখুন, আমার সঙ্গে কথা দেয় বা না দেয় এটা বড় কথা নয়। গুঞ্জন কথা বলে, কি গুঞ্জন হচ্ছে সেই গুঞ্জনের নিরিখে আপনারা দেখছেন, আপনারা অলরেডি মিডিয়া জগতে আছেন, কি হচ্ছে না হচ্ছে, কার লোকে কার অমিল আছে, কে কার বিরুদ্ধে কথা বলছে, কোন বড় নেতা কোন বড় নেতার বিরুদ্ধে কথা বলছে, এগুলি সব জনগণের সামনে। এগুলি আমাকে ব্যক্তিগতভাবে বলবার প্রয়োজন নেই। আর কোন দলের এটা একটু কাইন্ডলি যদি খুলে বলেন। যেটা আপনি বলছেন 1988 সাল, 1988 সাল, যদিও আমি বয়সের দিক দিয়ে ছোট ওই সময়, কিন্তু ইতিহাস কথা বলে 1988 সালের ইতিহাস মানুষ এখনো ভুলেনি। 1988 সালে কি হয়েছিল না হয়েছিল, তার জন্যই তো মানুষ এখন 88-র কথা স্মরণ করায় কথায় কথায়, যে 88 তো হবে না কোনো। আমি বলছি সরকার থাকা না থাকা, ভাঙা পড়া বিজেপির সাথে সেই 31-32 আর তখনও ছিল 31, ওইটার সাথে compare 31 করুন। ওই সময় কংগ্রেস সরকারটা কিভাবে চলছিল এটা আপনাদের সামনে। 31 জন সরকারটা কিভাবে টিকছিল এটা সামনে। সমীর বর্মন সুধীর মজুমদারকে ফালিয়ে মুখ্যমন্ত্রী হলো। দুর্বল ছিল, দুর্বলতার কারণে সেটা আর কোনোদিন ফিরে আসেনি। কংগ্রেস জোট তো আজও ত্রিপুরাতে কোনো অস্তিত্ব নেই, কিন্তু এরপরেও তীব্রমাথা, যেখানে একটা মজবুতের সঙ্গে যদি একটা দুর্বল আসে, সেও এখানে পাওয়ারফুল হয়ে যায়। এখন বর্তমানে ত্রিপুরা রাজ্যের মধ্যে মজবুত পার্টি, আঞ্চলিক পার্টি, কিন্তু মজবুত পার্টি তীব্রমাথা। 2023 সালে দনপুর এবং বক্সনগর পাতে দিয়েছেন আপনারা দল, কিন্তু সেখানে তো মানুষ আপনাদেরকে গ্রহণ করেনি। তো আগামী দিনে কি পরিকল্পনা থাকবে আপনাদের? দেখেন, জনগণ, আমি শুরুতেই বলেছি যে 20 বক্সনগর আমরা গণতান্ত্রিক লড়াই করেছি। সেই লড়াইয়ে আমাদের এখানে সিপিএম বিজয়ী হয়েছে, ওনাকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছি। জনগণের ভালোবাসা আমরা অর্জন করার জন্য আবার মাঠে নেমেছি। জনগণকে আমরা ভালোবাসবো, জনগণকে কাছে টানবো। জনগণকে আমরা যেভাবে বিজেপি যেভাবে অত্যাচার করছে, মাফিয়াগিরি করছে, লুটতরাজ করছে, চাঁদাবাজ করছে, এইভাবে করে তো জনগণের ভালোবাসা অর্জন করা যাবে না। আমরা ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করব। সেই জন্যই তো আমরা এখানে আজকের প্রেস মিট, জনগণের মন জয় করবার জন্য। যে চাঁদাবাজের অভিযোগ তুলছেন, আর প্রশাসনের ভূমিকা কি দেখছেন এখানে? এখানে প্রশাসনিক ভূমিকা তো আমি কোনোই কিছুই দেখছি না, জিরো দেখছি। আমার কাছে অনেক কমপ্লেন আছে এলাকা থেকে যে ভাই প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। দাবি দোয়া দুই একটা বলুন কি থাকবে? এখন আপনাদের সামনে আমাদের ধনপুর বিধানসভার ক্যান্ডিডেট শ্রী অমিয় নোয়াতিয়া আপনাদের সামনে সম্বোধন রাখবেন। সবাইকে ধন্যবাদ, যারা মিডিয়া পার্সন যারা এসেছেন এবং আমাদের এখানে উপস্থিত মহারাজার সমস্ত সৈনিক যোদ্ধারা যারা উপস্থিত, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তীব্রমাত্রা দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমার যে কাছে ছিল আবুদা আগে বলেছেন, তো আমরা নির্বাচনী ফলাফলের পর রাজ্যের যে 2-3 মাসের যে পরিস্থিতি চলছে এর বিস্তারিত আলোচনা করেছেন। তো আমি এখানে তিনটা বিষয় আমি উল্লেখ করব। এডিসি এলাকাগুলিতে যে প্লেস কমিটি নির্বাচন, এটা রাজ্য সরকার, বর্তমান যে সরকার ইচ্ছাকৃতভাবে গভীর একটা ষড়যন্ত্র চক্রান্ত করে প্রায় 5 বছর সময়সীমা পার হয়ে গেছে, এখনো নির্বাচন করেনি। গণতান্ত্রিক দেশে আপনারা কোথায় দেখেছেন বিনা নির্বাচনে চলে? তো আমরা এখানে লক্ষ্য করলে দেখি যে আমাদের সমতল যেটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উপনির্বাচন এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন,
বিধানসভার বাই ইলেকশন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচন করেছেন, বিভিন্ন সমিতি, হ্যাঁ, কারণ এটা গণতন্ত্রের একটা সিস্টেম না। তো এডিসি এলাকা অর্থাৎ আমরা যারা পাহাড় এলাকায় যারা বাসিন্দা, আমরা কি পাকিস্তানে আছি না শ্রীলঙ্কাতে আছি না বাংলাদেশে আছি? তো এডিসিকে মানে প্লেস কমিটি নির্বাচন না করিয়ে এডিসিকে যে এডিসি এলাকার যে সাধারণ জনগণের অধিকারকে, গণতান্ত্রিক দেশে যে অধিকারকে যে পঙ্গু করে রেখেছেন, এটা সম্পূর্ণ রাজ্য সরকারের ইচ্ছাকৃত ষড়যন্ত্র চক্রান্ত। তো কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা বিভিন্ন লোকসভা নির্বাচন বা বিভিন্ন স্টেটে, বিভিন্ন কেন্দ্রশাসিত রাজ্যে বা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বা বিভিন্ন ডিপার্টমেন্টে, হ্যাঁ, বিভিন্ন দপ্তরের বিভিন্ন সমিতির নির্বাচন করতে হয়, কারণ আমরা গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রে বসবাস করি। কিন্তু আমাদের এই যে সংবিধানের যে সিস্টেম অনুসারে আমাদের এডিসি এলাকার যারা বাসিন্দা, এখানে তো শুধু আমরা যারা তিপ্রাসা আছেন, আমরা শুধুই এখানে বসবাস করি না, অনেক হিন্দু বাঙালি বাইরেও আছেন, অনেক মুসলিম বাইরেও আছেন, তারাও যারা এডিসি এলাকার বাসিন্দা, আমরা সমানভাবে বঞ্চিত হয়ে রয়েছি। কারণ এডিসিতে যখন তীব্র মাথা ক্ষমতা কি কাজ করেছে? এডিসিসির যে দপ্তর আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যারা সংবাদ মানে মিডিয়াতে যারা কাজ করেন, একটা শাহরুখ খানের, হ্যাঁ, ফিয়ার অ্যান্ড হ্যান্ডসাম বা ডার্মিকুলের একটা অ্যাডভার্টাইজমেন্ট করলে কোটি কোটি করোড় করোড় টাকা না। এডিসি বাৎসরিক বাজেট কত? আর আমাদের পার্শ্ববর্তী মেলাগড় মিউনিসিপ্যালিটি বাৎসরিক বাজেট কত? 400 কোটি 500 কোটি দিয়ে কি হবে? যে এডিসিতে দপ্তরগুলি রয়েছেন, যেমন পানি ও ডিডব্লিউএস ডিপার্টমেন্ট নেই। আমরা যারা এই পৃথিবীতে যারা আমরা যারা মানুষ রয়েছেন, আমরা কি ভাত খেলে, মানে আমরা প্রচন্ড ক্ষুধার্তের মধ্যে আমরা যদি ভাত খাই, মানে পেট ভরে, আমরা কি মানে পেট না ভরে খাই? সবাই তো পেট ভরে খেতে চায় না। তো এডিসিকে মানে চা খেলেও অর্ধেক চা, হ্যাঁ, যেমন জামা কাপড় আমরা ইউজ করলেও আমরা লং প্যান্ট না, হাফ প্যান্ট, এই ভেবে রেখেছে ইচ্ছাকৃত হবে। তো সেই কারণে এডিসি এলাকার বিভিন্ন আমরা এডিসি ক্ষমতা, মানে এডিসিতে আমরা ক্ষমতা দখল করার পর এডিসি এবং আমাদের মহারাজার লক্ষ্য উদ্দেশ্যে আমাদের বিভিন্ন 19 ট্রাইবস, হ্যাঁ, বিভিন্ন সামাজিক সংগঠনকে আমরা কাস্টমারি ল থেকে শুরু করে বিভিন্ন বিল আমরা এখানে রাজ্যপালের কাছে আমরা প্লেস করেছি, কিন্তু ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে এটাকে দামাচাপা করে রেখেছি। তো আমরা দাবি করব, কারণ গণতান্ত্রিক দেশে নির্বাচন করতে হয়। আমরাও স্বাধীন ভারতের একটা অঙ্গরাজ্যের এডিসি এলাকার স্বশাসিত এলাকার মধ্যে আমরা বসবাস করি। তো যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বা নতুন ভারতের যারা স্লোগান তুলছেন, দেশপ্রেমিককে যারা নিজেদেরকে যারা দেশপ্রেমিকের পরিচয় দিচ্ছেন, তাদের উপর আমি এই মহান ব্যক্তিদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের এডিসি এলাকাকে বাদ দিয়ে কি নতুন ভারত গঠন সম্ভব হবে? আমরাও তো ভারতের নাগরিক, আমাদের তো মৌলিক অধিকার আছে। আজকে আমার চন্দন এডিসি প্লেস বিভিন্ন জায়গায়, কারণ আমি ভুক্তভোগী, আমার নিজের বাড়িতে আমার বা প্লেসে এখনো এই ডিজিটাল সারা ওয়ার্ল্ড এখন ইন্টারনেট অর্থাৎ গ্লোবালাইজেশন যুগ চলছে, এখনো নেটওয়ার্ক পাওয়া যায়। তো কি চলছে? এখনো আমরা মানব সভ্যতা পৃথিবী সে এখন চারে বসবাস করছে না। তো এখনো আমরা জলের জন্য দিতে হবে, করতে হবে। তো কবে ভারত নিউ ইন্ডিয়া হবে? এইভাবে কি শ্রেষ্ঠ ত্রিপুরা হবে? এইভাবে কি শ্রেষ্ঠ ভারত হবে? এইভাবে কি দেশের প্রধানমন্ত্রীর যে মোদিজির স্বপ্ন পূরণ হবে? এর জন্যই আমরা দাবি রাখবো, অতি সত্বর কোনো তাল বাহানা অভিনয় না করে এডিসি এলাকার জনগণের মৌলিক অধিকার সঠিকভাবে পুষিয়ে দেওয়ার জন্য প্লেস কমিটি নির্বাচন করে দেখা, এবং এই যারা তাল বাহানা করছেন, যারা প্লেস কমিটি নির্বাচন যদি করে, তাহলে গু হারবে, সেই বইয়ে তারা যেন তেন প্রকারে এইভাবে আটকিয়ে রয়েছে। আমরা দাবি করব অতি সত্বর এই প্লেস কমিটি নির্বাচন করানো, এবং এডিসি
এলাকার বিভিন্ন উন্নয়ন, রাস্তাঘাটের বেহাল অবস্থা, এই রাজ্য সরকার এই এডিসি এলাকার বিভিন্ন উন্নয়নের সাথে অতি সত্ত্বর এখানে কোনো রাজনীতিক ফায়দা না করে জনগণের সাথে এলাকার উন্নয়নের সাথে, দেশের রাজ্যের এলাকার উন্নয়নের সাথে এইগুলিকে বাস্তবায়ন করো। অনেক রাস্তাঘাট রয়েছে পিডব্লিউডি ডিপার্টমেন্টের, মানুষ না, পশু পতঙ্গ পর্যন্ত চলার উপযোগী না, এমন বহুত প্রমাণ রয়েছে। বারবার এসডিএম, ডিএম, বিডিওকে বাই রিটেন দিয়েছি, মৌখিক দিয়েছে, এবং কি বলে ডিএম, এসডিএম স্বচোখে দেখেছেন। এমন রাস্তাগুলো বহুত রয়েছে এডিসি এলাকায়। তো আমার দমপুর বিধানসভাতে 10টা এডিসি ভিলেজ রয়েছে। তো 10টা এডিসি ভিলেজের যে এই হাল অবস্থা হলে, তাহলে 60,132.56 স্কোয়ার বর্গ কিলোমিটার সমগ্র রাজ্যের এডিসি এলাকার অবস্থা কি হাল হবে? তো এর জন্য এই জায়গাগুলোর কাজ করার দায়িত্ব কার, এডিসি প্রশাসন না রাজ্য প্রশাসন? রাজ্যের কাছে। কারণ আমাদেরকে, আমি একটু আগে বলেছি, আমাদেরকে চা হলেও পুরো চা, ফুল চা দেয়নি, অর্ধেক চা, হাফ প্যান্ট। হ্যাঁ, সেই জন্যই সমস্ত রাজ্যের, মানে একটা রাজ্যের মধ্যে প্রায় 64 ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট বাদ দিয়ে মূল ডিপার্টমেন্ট রাজ্য সরকারের হাতে। যেমন কি বলে ইলেকট্রিক ডিপার্টমেন্ট রাজ্য সরকারের হাতে, ডিডব্লিউএস পানীয় জলের, পিডব্লিউডি কিছু আংশিক এডিসি এলাকার মধ্যে এখানে বাজেটও দেয়নি। হ্যাঁ, তো সেই কারণে দেশের সাথে, উন্নয়নের সাথে, এলাকার উন্নয়নের সাথে এটা যথাসম্ভব রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করছে। এবং আমাদের যে সংবিধান, ভারতের পবিত্র সংবিধান সকল দেশের সকল নাগরিকের নিজের মাতৃভাষার শিক্ষার জন্য অধিকার দিয়েছে, কিন্তু আমরা আমাদের যারা কগর ভাষাভাষী রয়েছেন, সেই পূর্বতন সরকার, বামফ্রন্ট সরকার থেকে শুরু করে, হ্যাঁ, এখন যে বর্তমান সরকার, আমাদের যারা কগর ভাষাভাষীর মধ্যে 98% এটা ভোটাভুটির মাধ্যমে 98% রোমান স্ক্রিপ্টে আমরা সমর্থন করি। এরপরেও বিভিন্ন অজুহাত দেখিয়ে কি বলে বাংলা হরফে, হ্যাঁ, তারা শিক্ষার মানে স্ক্রিপ্ট বাংলা হরফে তারা অফিসিয়ালি ভাবে তারা ব্যবহারের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছেন। তো এর জন্য আমরা মানে আমাদের কগর ভাষায়, হ্যাঁ, আমাদের কগর ভাষায় আমরা কোন স্ক্রিপ্ট ব্যবহার করলে আমাদের ভালো বা খারাপ এটা আমরা সিদ্ধান্ত করবো। এখন অন্য ব্যক্তি, অন্য মানে যারা নন কগরবাসী, তারা এটা সিদ্ধান্ত করে দিতে হবে না। কারণ আমরা এখন মানব জাতি মানে পরিবর্তনশীল, ডেভেলপমেন্ট, আপডেট হয়। তো এখানে আমরা বেঙ্গলি স্ক্রিপ্ট হলে আমাদের খুব অসুবিধা হয়। হ্যাঁ, এটা সাইন্টিফিক্যালি আমাদের অসুবিধা হয় কগর। তো রোমান স্ক্রিপ্টে হলে আমাদের মানে আরো মানে কগর ভাষা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরো ভালো হয়, স্টুডেন্টের ক্ষেত্রে, বা আমরা বিভিন্ন অফিসিয়ালি আমরা মোবাইল করলেই এখন রোমান স্ক্রিপ্ট সারা ওয়ার্ল্ডে ব্যবহৃত হয়। হ্যাঁ, এর মানে আমি এই বাংলা ভাষাকে, বাংলা স্ক্রিপ্টকে অপমান করেছে এমন না। বাংলা স্ক্রিপ্ট বাংলা মানে তার জায়গায় থাকবে, বাংলা ভাষাকেও আমরা মানে শ্রদ্ধা সম্মান জানেন, এবং বিভিন্ন মানে চাকমা হোক বা যে কোনো ভাষাকে আমরা, প্রত্যেক ভাষা, পৃথিবীর যে কোনো জাতির ভাষাকে আমরা সম্মান জানি। তো যেহেতু আমাদের যারা কগর ভাষাভাষীর মধ্যে মেজরিটি সংখ্যক আমরা রোমান স্ক্রিপ্টে সমর্থন, হ্যাঁ, তো এটাকে মান্যতা দেওয়া উচিত। যদি না রাজ্য সরকার আবারও যদি বিভিন্ন তাল বাহানা দেয়, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কঠোর মহাসংগ্রাম আন্দোলন করব আগামী দিনে। আমাদের ত্রিপুরা রাজ্যে জনজাতিদের যতটা গোষ্ঠী আছে, আমার জানা মতো প্রায় 19 থেকে 24টা গোষ্ঠী জনজাতির আছে। প্রত্যেকের ভাষায় কি কখনো তাহলে তাদের হরফটা কি হবে? এটা যারা কমিউনিটিরা রয়েছে, যেমন চাকমা তারা তাদের সামাজিক বা যারা চাকমারা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবে। তাহলে এখানে কি একটা ডিভিশন আসে না? সমস্ত জনজাতিদেরকে একসাথে ভাষাটা না, এই অর্থে ঠিক না। কারণ কগর এবং চাকমা ভাষার কোনোটা মিল নেই না।
মানে গাছাও মিল নেই বা টুনু যারা আমরা কবর বসবাসী আমরা প্রায় 11টা মতন রয়েছে। আমরা ঠিক আছে, যেমন মিজুরা কুকি তারারও সমাজ আছে, তারারও সেপারেটলি ভাষা আছে, তারা সিদ্ধান্ত নেবে, এটা কোনো অসুবিধা হবে না। তো লাস্ট পয়েন্ট যেটা দমপুর নিয়ে আপনারা একটু আগে অনেক কিছু প্রশ্ন করেছেন, তো আমরা দমপুরে জনগণ যারা ভোট দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং যারা আমাদেরকে ভোট দেয়নি তাদেরকেও ধন্যবাদ জানাই। কিন্তু আমরা নির্বাচনের পরে দেখেছি অনেক সন্ত্রাস, হ্যাঁ, যেটা আমার আবুদা বলেছেন, এটা খুব খারাপ। তো দমপুরে আমরা যথেষ্ট জনগণের সাড়া পেয়েছি, অনেক মহারথী রাজনীতি এই ত্রিপুরা রাজ্যে না। প্রথম জীবনে কন্টেস্ট করার সময় বিধানসভাতে আমার কাছে দাতা রয়েছে 1100 বুথ, হ্যাঁ, যারা আজকে প্রথম মন্ত্রী এমএলএ রয়েছেন 1100-500 বুথ প্রথম যখন মাঠে নেমেছিল। এখানেতে দমপুরতে আমি জনগণের আশীর্বাদে, তারা তো টাকার বা মানে মহাসমুদ্র তৈরি করেছেন, আমি টাকা দিই না, আমার আন্তরিক এবং মহারাজার যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা মানুষকে একটা ফুলের টুকরা বা একটা চকলেটও দিতে পারিনি, তারপরেও জনগণ যে হারে ভোট দিয়েছেন এটা কল্পনার বাইরে। হ্যাঁ, 8671টা ভোট মানে কম নয়, এটাও দমপুর আমি মনে করি সবচাইতে কঠিন কেন্দ্র হলো দমপুর সাহিত্যের মধ্যে। এখানেও আমরা লড়াই করেছি, আমরা আমাদের ডিউটি পালন করেছে। হয়তো আজকে জনগণ বুঝতেনি, আগামী দিনে বুঝে আমাদেরকে গ্রহণ করবে, এটা সময়ই বলবে। উপনির্বাচনে লড়াই করবেন কিনা আপনি? হ্যাঁ, উপনির্বাচনে আপনি লড়াই করবেন কিনা? এটা দল সিদ্ধান্ত করবে, কারণ দলটা আমার ব্যক্তিগত না, এটা দল সিদ্ধান্ত করবে এবং মহারাজ সিদ্ধান্ত করবে পরিস্থিতির, বর্তমান যে পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে। হ্যাঁ, দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে, দল যে সিদ্ধান্ত নেবে, মহারাজ যে ডাইরেকশন দেবে, আমরা 1 সেকেন্ডের মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়বো।